আমি গোসল করে এসে ভাত নিয়ে বসেছি। বাবুনিকে কিছুতেই কোল থেকে নামাতে পারছি না। কোল থেকে নামালেই কান্না করে। বাবুনিকে কোলে নিয়ে ভাত খেতে লাগলাম। ও হাত দিয়ে আমার ভাতগুলো নাড়াচাড়া করছে। তারপর ভাতের উপরে হাত দিয়ে জোরে একটা থাবা মেরেছে। টেবিলের উপর এবং নিচে ভাতগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। দীর্ঘশ্বাস আসলো একটি। আমার মনে হলো মা হওয়া আসলে এতটাও সহজ না। বিকালের দিকে মা আর ভাবি এসেছে। কোনো রকমের খবর না দিয়েই তারা চলে এসেছে। আমার মা এসেই আমাকে জড়িয়ে ধরলো। আমি তাদেরকে আর জড়িয়ে ধরলাম না। তখন আমার মা জিজ্ঞেস করলো, কি হয়েছে মা, সবকিছু ঠিকঠাক আছে তো? আমি তখন বললাম, একটা বুড়ো বয়সের সাথে যদি একটা মেয়েকে বিয়ে দেয় তাহলে যেমন থাকার কথা আমি ঠিক তেমনই আছি। মা তখন বলল, আমার উপরে রাগ করিস না মা, আমি সবার ভালোই চেয়েছি। ভাবি আমাকে আলাদা করে জিজ্ঞেস করতেছে, তোদের মধ্যে কি কোনো কিছু হয়েছে? আমি বললাম হ্যাঁ হয়েছে। তখন সে বলল, যাক তাহলে ঠিক আছে। আমি তখন বললাম, কি হয়েছে সেটা জানতে চাইলেন না? রাস্তাঘাটে কুকুররা যেভাবে শারীরিক সম্পর্ক করে ঠিক সেভাবেই হয়েছে। রাতে উনি অফিস থেকে আসলেন। অফিস থেকে এসে আর খাবার খেলেন না। সে নাকি বাইরে থেকে খাবারটা খেয়ে এসেছেন। আমি টিভিতে সিরিয়াল দেখাই বিজি। উনি পাশে এসে বসে বললেন, পিল এনে দেবো তোমাকে এক পাতা, তুমি পিল খেয়ে নিও। আমি চুপচাপ ছিলাম, কোনো কথাই বলি নাই। সেই রাতে উনি কাছে আসতে চাইলেন। আমি না করতে চাইলে উনি আমার ইচ্ছার বিরুদ্ধে আমার কাছে আসতে চাইলেন। সেই রাতটা আমার ভীষণ হতাশায় কাটলো। সে বলল, তুমি পিল খেয়ে নাও। আমি তখন পিল খেয়ে নিলাম। ঠিক তারপর থেকে আমার মাথা ঘুরায়, বমি বমি আসে, কেমন যেন ভালো লাগে না, কোনো কাজ করতেই ভালো লাগে না। মনে চাই সারাটা দিন শুয়ে থাকি। বাচ্চাদেরও টেক কেয়ার করা হয় না। আমি কেমন যেন হাঁপিয়ে উঠেছি। দিন যত যায় ততই দূরত্ব হয় তার সাথে আমার কোনো কথাই সে মন দিয়ে শুনতেন না। শুধু বলতেন আমি নাকি বেশি কথা বলি। উনি আমাকে বলেই ফেললেন আমি নাকি নিশি আপুর মতো না। আমি নিশি আপুর মতো নাকি কোনো দিনও হতে পারবো না। আমি চরম হতাশায় দিক হারিয়ে ফেলি। আমি বাচ্চাগুলোকে রেখে আমার বাসায় চলে আসি। আর এসে ভাবিকে বলি, তোমরা যদি আমাকে কোনো প্রশ্ন করো বা কথা বাড়াও তাহলে কিন্তু আমি সুইসাইড করব। কারণ আমার ফাইনাল পরীক্ষার আর বেশি বাকি নেই। আমার ভাই গিয়ে আমার ছোট মেয়ে আর মেহেদিকে নিয়ে আসে। আমি ওদের ভালোবাসি সত্যি, কিন্তু সারাদিন ওদের পিছনে ছুটতে ছুটতে আমি ঠিক বিরক্ত হয়ে যাই ওদের প্রতি। আমি যেন ওদের থেকে আলাদা থাকতে পারলেই বাঁচি। 3টা মাস আমি ওনার সাথে কোনো যোগাযোগ রাখি নাই। এমনকি উনি বাসায় আসলেও আমি লুকিয়ে লুকিয়ে থাকি। আমার ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যায়। আমি নানার বাড়ি বেড়াতে যাব। আমার কাজিনরা শুধু বারবার ফোন করে যাওয়ার জন্য। এদিকে মেহেদি আর বাবুনিকে মা আর ভাবিই রাখেন। আমি নানা বাড়ি যাওয়ার আগের দিন শুয়ে আছি। হঠাৎ মাঝরাতে কেউ এসে আমাকে জড়িয়ে ধরে। ঘুম ভেঙে দেখি কাউসার হামি। সে আমাকে বলল, তুমি কেন এমন করছো? কেন আমার থেকে দূরে দূরে থাকছো? এখনো কি ভালো লাগা হয়নি আমার প্রতি? আমি বললাম, আপনি আমাকে ছাড়েন, আপনার মুখের দুর্গন্ধ আমার একদম ভালো লাগছে না। উনি আমাকে ছাড়লেনই না, উল্টো আমার শরীরের জামা কাপড় খুলতে শুরু করলেন। সে আমাকে বলল, আমি তোমার থেকে আরো একটি বাচ্চা চাই। আমি তখন বললাম, আপনি আগে ছাড়েন আমাকে, আমার একদমই ভালো লাগছে না। সে আমাকে জড়িয়ে ধরাতে আমি আরো বেশি ব্যথা পাচ্ছি গায়ে। আমি তাকে বললাম, আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে আমার একদমই ভালো লাগছে না, ছাড়েন আমাকে। তখনই আমাকে বলে, তুমি আমার বউ, তোমাকে ধরার অধিকার আমি রাখি। আমি তখন চিৎকার করে মা ভাইয়াকে ডাকা শুরু করি। কান্না করে দেই, বাসার সবাই উঠে যায়। আমি কান্না করে ভাইয়াকে জড়িয়ে ধরে বলি, ভাইয়া তুমি আমাকে মেরে ফেলো, তাও এই লোকটার সাথে আমাকে আর রাখো না। তখন ভাইয়া ভাবিকে বলল, তুমি ওকে তোমার রুমে নিয়ে যাও। আজকের রাতটা আমি যেন ভাবির সাথেই থাকি। ভাইয়ের কাছে কাউসার হাবিব খুব ভালো একজন মানুষ এবং আমার পরিবারের কাছেও। তখন আমার ভাইয়া তাকে বলল, আপনি একটু ধৈর্য ধরেন, আমরা রেনুকে বোঝাবো। পরের দিন আমি আমার নানার বাড়িতে চলে আসি। নানার বাড়িতে যাওয়ার ঠিক 10 দিন পর ভাবি আসে মেহেদিকে নিয়ে। ভাবি আসার পর আমি ভাবিকে সবকিছু বলি। আর এটা বলি, ভাবি বিয়ে তো হয়ে গেছে, এখন তো আর কিছু করার নাই। উনি সারাদিন অফিস থেকে এসে বাসায় এসে কোনো কথা না বলেই ঘুমিয়ে যান। আর আমি যদি নিজের থেকে কথা বলি তাহলে বলে আমি নাকি বেশি কথা বলি। বাচ্চাদের নিয়ে যদি একটু খেলি আর যদি একটু দুষ্টুমি করি তাহলে উনি বলেন আমার নাকি সংসারের প্রতি কোনোই মন নাই। আমিও তো মানুষ, ওনার কাছে আমার কোনোই দাম নাই। তুমিও তো ভাইয়ের সাথে সংসার করছো, কত সুন্দর করে তোমরা একে অপরের সাথে কথা বলো, সেটা দেখলে আমাদের মন প্রাণ জুড়িয়ে যায়। উনি তো একটু ভালোবেসে আমাকে জড়িয়ে ধরতে পারে। আমি ঠিক ওনার চাহিদা মাত্র, ওনার কাছে আমার ভালোবাসার কোনোই দাম নাই। আমাকে সব সময় নিশি আপুর মতো হতে বলে, আমি নাকি কখনোই নিশি আপুর মতো হতে পারবো না। আপু তো আপুর জায়গায়, আপুর বয়স দেখো আর তুমি আমারও বয়স দেখো। আমি তো বেশি কিছুই চাই নাই। প্রতিটা মানুষ যেভাবে সংসার করে আমি ঠিক সেভাবেই তো সংসার করতে চাই। ভাবি বলল, আচ্ছা আমি তোর ভাইয়ের সাথে গিয়ে এ বিষয়ে কথা বলবো। এর মধ্যে হুট করে আমার মামাতো বোনের বিয়ে ঠিক হয়ে গেল। আনন্দ যেন আমাদের আরো বেড়ে চলেছে। তখন আমাদের বাসার সবাই আসেন, কাউসার হামিমও আসেন বাবুনিকে নিয়ে। ওনাকে দেখলেই আমি লুকিয়ে লুকিয়ে থাকি, কেন জানি ওনাকে দেখলে আমার ভালো লাগে না। সবাই নাচানাচি করার পর 3টার দিকে যখন সবাই ঘুমিয়ে যায় ঠিক তখনই ভাবি এসে আমাকে বলতেছে, কাউসার হামিম তোমাকে ডেকেছে।
ভাবি এসে আমার ব্যাগগুলো গুছাইতেছে আর বলতেছে ওনার নাকি কি একটা জরুরি কাজ পড়েছে, তাই আমাদেরকে যেতে হবে। তখন আমি বললাম যে আমি কেন যাব, ওনাকে যেতে বলো। তখন মা বলল বিয়েটা গুরুত্বপূর্ণ নাকি স্বামীটা গুরুত্বপূর্ণ। ভাবি অবশ্য অনেকটা জোর করে বলেছে যেন বিয়েটা খেয়ে বিকালের দিকে যাই। আমি আসতে চাইনি, আমাকে জোর করে নিয়ে এসেছে। বাবুনিও ঘুম, মেহেদিও ঘুম। তো বাবুনিকে ঘুম থেকে উঠিয়ে আমার কোলে দিল, গাড়িতে ওঠালো। এরপর আমরা সকালবেলা চলে আসি ওনার বাসায়। ঠিক অনেক মাস পর ওনার বাসায় আসি। এসে একটা বিছানায় বাবুনিকে শুয়ে দিলাম। তারপর উনি আমার হাত ধরে টেনে নিয়ে অন্য একটা রুমে নিয়ে গেল, গিয়ে বলল তোমার সমস্যাটা কি। তখন আমি বললাম আমার আবার কি সমস্যা। তখন উনি বলল জামাইয়ের ছোঁয়া ভালো লাগে না, জামাইয়ের কথা ভালো লাগে না, অথচ ওখানে অন্য পরপুরুষের সাথে ঠিকই নাচতেছো, ওদের হাত ধরে ধরে কাজিনের বন্ধুদের সাথেও নাচতেছো। আমি তখন বললাম আমি তো একা নাচি নাই, আমার মেয়ে কাজিনরাও তো ছিল, আপনি দেখেন নাই? আর ওখানে নানিও ছিল। তখন সে আমাকে বলে পেট দেখিয়ে দেখিয়ে নাচতে ভালো লাগে তাই না? আমি তখন চুপ করে রইলাম, কোনো কথাই আর বলি নাই। আমাকে তখন বলল ঘর থেকে একদমই বের হবে না, এমনকি বাবার বাড়িতেও যাবে না, আমার সাথে যাবে আবার আমার সাথেই চলে আসবে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, আমি কোনো কথাই বলছি না। উনি আমার পেটে হাত দিলেন আর জড়িয়ে ধরে চুমু খেতে লাগলেন। আমি হাতটা সরিয়ে দিয়ে বললাম আমি ক্লান্ত, আমি এখন ঘুমাবো। ওনাকে সরিয়ে আমি রুম থেকে বের হবো এমন সময় সে আমার চুল ধরে একটা গালে থাপ্পড় দিলেন। মারতে মারতে বললেন আমি ধরলেই তোর ন্যাকামি বেড়ে যায়। আমি তখন কান্না করতে করতে বলি আমাকে আপনি অযথা কেন মারছেন। তখন উনি বিছানার ঝাড়ু নিয়ে আমাকে আরো মারতে শুরু করেন। মারতে মারতে আমাকে জিজ্ঞেস করলো এখন থেকে আমার কথা শুনবি তুই। আমি তখন ভয়ে ভয়ে বললাম হ্যাঁ শুনবো। আমি কান্না করতে করতে বলি আমাকে আপনি আর মায়েরেন না, তবু উনি থামছেন না। মারতে মারতে আবারও বলেন আমি বাচ্চা নিব, তুই বাচ্চা নিবি। আমি তখন ভয়ে ভয়ে বললাম হ্যাঁ নিব, এখন আমাকে আপনি ছেড়ে দেন। আমাকে বলে জীবনেও আর কোথায় একা একা যাবি না, আমার সাথে যাবি এবার আমার সাথে আসবি। আমি তখন ভয়ে ভয়ে বললাম হ্যাঁ ঠিক আছে। তখন উনি আমাকে মারাটা বন্ধ করে রুমের লাইটটা জ্বালিয়ে আবার আমার কাছে আসতে শুরু করলেন। ওই অবস্থাতেও উনি আবার আমার সাথে শারীরিক সম্পর্ক করেন। উনি আমাকে বিছানার ঝাড়ু দিয়ে মেরেছেন, আমার পুরো শরীরে দাগ বয়ে গেছে। খুব অসহায় ছিলাম ওই সকালটাতে, মায়ের জ্বালায় আমার শরীরে জ্বর উঠে যায়। তারপর আমি আর ওনার সাথে বেশি কথা বলতাম না, উনি যেটা বলতেন আমি ঠিক সেটাই শুনতাম। তারপর আমার এসএসসি এর রেজাল্ট দেয়, আমি ফার্স্ট ডিভিশনে পাশ করি। আমাকে উনি ভার্সিটিতে ভর্তি হতে নিষেধ করেন, কারণ উনি আবারও বাচ্চা নেবেন। এরপর আপা পেনশনের টাকাগুলো পেয়ে যায়। আপা সরকারি চাকরি করত, তার মৃত্যুর পর পেনশনের টাকাগুলো দিয়ে দেওয়া হয়। হামিম সাহেব পুরো টাকাটাই মার কাছে দিয়ে দেয়, উনি ওনার কাছে একটা টাকাও রাখেন না। তখন মা নিতে চায়নি, উনি জোর করে দেন। পরে আমার মা টাকাগুলো বাচ্চাদের নামে ব্যাংকে রেখে দেয়। আমার প্রতি পিরিয়ডের দিন উনি অপেক্ষা করেন যে আমি কনসিভ করেছি কিনা। এইভাবে 4 মাস কেটে যাওয়ার পরে উনি আমাকে এক গাইনি ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার আমাকে কিছু টেস্ট আর কনসিভ হবার কিছু ঔষধ লিখে দেন। আমি বলি টেস্ট করিয়েন না এখন, আগে 1 মাস ঔষধ খেয়ে দেখি। আমি ঔষধ মুখে নিতাম ঠিকই, কিন্তু খেতাম না, ফেলে দিতাম। এরপর আমার মা মারা যায়, আমি অনেক বেশি ভেঙে পড়ি। বাচ্চার চিন্তায় উনি ততদিনই অফ রেখেছে। মা মারা যাওয়ার পরে আমি এতটাই ভেঙে পড়েছি বলার মতো না। ওইখানে 15 দিন থাকার পরে উনি আবার আমাকে বাসায় নিয়ে আসেন।